সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। গ্রুপে ক্লাসের লিংক দেওয়া আছে, সবাই লিংকে ক্লিক করে ক্লাসে প্রবেশ করেন। আমাদের মহিলা পুলিশ আসছে, ফুলের পরিশোভা। শম্ভু দাদা চলে আসছে। শম্ভু দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটু কেমন আছেন বলেন দাদা। দণ্ডবিধি পড়ব আমরা আজকে, গুরুত্বপূর্ণ ক্লাস। দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? যুবরাজ দাদা চলে আসছে। এই কয়েকটা লোক অবশ্যই আপনার প্রমোশন পাবেন দাদা, আমার খুবই ভালো লাগতেছে বুঝছেন। আপনাদের যে স্পিড, পড়ালেখার প্রতি আগ্রহ, আপনারা অবশ্যই প্রমোশন পাবেন। সবাই একটু হাজিরা দেন, আমরা দ্রুত আমাদের ক্লাস শুরু করব। মিরাজ শেখ, সত্যজিৎ বিশ্বাস, তুমি একটু হাজিরা দাও তো। সবচেয়ে ব্রিলিয়ান্ট সত্যজিৎ বিশ্বাস, সবাইকে ধন্যবাদ। সবাই একটু ক্লাসে যুক্ত হন, আমরা দ্রুত আমাদের মূল ক্লাস শুরু করব। আমরা পড়তেছিলাম দণ্ডবিধি, যাতে ইংরেজিতে বলে পেনাল কোড। অবশ্যই পরীক্ষার খাতায় আমরা কি লিখব? পেনাল কোড। পেনাল কোড 1860 সালের 23টা অধ্যায়, 511টি ধারা। আমাদের এমডি জাকির ব্রিলিয়ান্ট চলে আসছে। পেনাল কোডের কিছু সংজ্ঞা পড়ছিলাম, 3 ধারা, 4 ধারা। ভালো আগ করে না, 14তে রাষ্ট্রের কর্মচারী, 21-এ সরকারি কর্মচারী। কেউ যদি প্রশ্ন করে, আমাদের যে গ্রাম পুলিশ, তিনিও কিন্তু একজন সরকারি কর্মচারী। তারপরে 22-এ কি ছিল? অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি। 29-এ ছিল দলিল, 40-এ অপরাধ, 52-র কথে আশ্রয়দান। আশ্রয়দান থেকে একটা এমসিকিউ হতে পারে। আশ্রয়দানটা কিরকম হবে? কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে খাদ্য, পানীয়, বস্ত্র, অস্ত্রপাতি, তারপরে গোলাবারুদ, এইগুলা দিয়ে যদি সাহায্য করে, তাহলে সেটা হচ্ছে আশ্রয়দান হিসেবে গণ্য হবে। তবে স্বামী স্ত্রীর বেলায় এই বিধান প্রযোজ্য হবে না। অবশ্যই এই দণ্ডবিধির আলোকে আশ্রয়দানের সংজ্ঞাটা কিরকম? অর্থাৎ কোনো অপরাধ করে আসছে একটা লোক, সেই লোককে যদি আপনি জেনে শুনে খাদ্য দেন, থাকতে দেন, ঘুমাইতে দেন, শুইতে দেন, বসতে দেন, তাকে অস্ত্রপাতি দেন, যন্ত্রপাতি দেন, তাকে পোশাক দেন,
এবং তাকে যেন পুলিশ গ্রেপ্তার না করতে পারে, সেই জন্য আপনি যদি লুকাই রাখেন, সেইটা হচ্ছে আশ্রয়দান। তাহলে যিনি আশ্রয় দিবেন, স্বামী স্ত্রী হইলে এটা বিধান প্রযোজ্য হবে না, তবে অন্য কেউ যদি আশ্রয় দেয় তাহলে তার কিন্তু দণ্ডবিধির 176, 77 অথবা 202, 203 ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। ওই অপরাধীর সাথে যে ব্যক্তি আশ্রয় দিয়েছে সেও অপরাধী হবে। 53তে পেয়েছিলাম আমরা দণ্ড কত প্রকার? 5 প্রকার। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তারপর কারাদণ্ড, তারপর সম্পত্তি বাজেয়াপ্ত, শেষেরটা হচ্ছে অর্থদণ্ড। দণ্ড 5 প্রকার। এবার আমাদের 73, 74 ছিল নির্জন কারাবাস। নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাসের বেশি দিতে পারবে না। 6 মাসের, যদি সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড হয় তাহলে নির্জন কারাবাস দিতে পারবে 1 মাস। 6 মাস থেকে 1 বছর যদি কারাদণ্ড দেয় তাহলে নির্জন কারাবাস দিতে পারবে 2 মাস। আর 1 বছরের বেশি কারাদণ্ড দিলে সেক্ষেত্রে সর্বোচ্চ নির্জন কারাবাস 3 মাস। এই নির্জন কারাবাস কোথায় রাখতে হবে? তাকে আলাদা একটা সেলে রাখতে হবে, অনেক ভিতরে, কোনো মানুষজন নাই সেখানে। তাহলে নির্জন কারাবাস সর্বোচ্চ এক নাগারে 14 দিন রাখা যাবে তাকে। আবার তাকে অন্যান্য মানুষজন যে আসামি আছে সেই জেলখানার মধ্যে আনতে হবে। আবার যদি আরো বাকি থাকে আবার নিতে হবে, অর্থাৎ গ্যাপ দিয়ে দিয়ে নিতে হবে। সর্বোচ্চ একবারে 14 দিন তাকে নির্জন কারাবাসে রাখা যাবে। 75 বর্ধিত দণ্ড, 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ যদি পুনরায় সে করে, 3 বছর বা ততোধিক কারাদণ্ডের অপরাধ পুনরায় করলে এইবার তাকে 3 বছর নয়, এইবার যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে। আজকে পড়ব আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, শুরু আজ থেকে 76 থেকে, জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রমটা আমাদের একটু বুঝতে হবে, এমন একটা বিষয় জাস্ট নর্মালি বুঝতে হবে, তাহলে প্রত্যেকটা ধারা ক্লিয়ার হয়ে যাবে। একটা লোক একটা অপরাধ করবে, কিন্তু সে কোনো শাস্তি পাবে না, অর্থাৎ সেইটা অপরাধ করলেও অপরাধ হবে না। আপনি চুরি করলেন, আপনার শাস্তি পেতে হবে। আপনি মারামারি করলেন, শাস্তি পেতে হবে। আপনি একজনকে খুন করলেন, অবশ্যই শাস্তি আছে। কিন্তু কয়েকটা ক্ষেত্রে, এমন কয়েকটা ক্ষেত্র আছে যেখানে আপনি অপরাধ করবেন ঠিকই, কিন্তু ওটা অপরাধ হবে না, আপনি খালাস পেয়ে যাবেন, খালাস। সাধারণ ব্যতিক্রমটা হচ্ছে অপরাধ করলেও সেটা অপরাধ হবে না কিছু কিছু ক্ষেত্রে। সেই জায়গাটা আমরা শিখব 76 থেকে 95। এটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম, আর 96 থেকে 106 হচ্ছে বিশেষ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম হচ্ছে জেনারেল এক্সেপশন, 76 থেকে 95। আর একটা আছে বিশেষ ব্যতিক্রম, স্পেশাল এক্সেপশন, 96 থেকে 106। তাহলে এই 76 থেকে 106 এখানের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে আপনি একটা অপরাধ করবেন বা একটা লোক একটা অপরাধ করবে, কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে সে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো এখন আমরা বোঝার চেষ্টা করব। মনে করেন আপনি একটা কুড়াল দিয়ে একটা গাছ কাটতেছেন, নর্মালি কারো ক্ষতি করাই না, আপনি নর্মালি একটা কুড়াল দিয়ে একটা গাছ কাটতেছেন। ওই দূরে 2 জন সিগারেট খাচ্ছে বসে, আপনারই বন্ধু বান্ধব। হঠাৎ গাছ কাটার সময় কুড়ালের মাথা থেকে ছুটে গিয়ে তাদের গায়ে লাগলো, ওখানে একজন মারা গেল।
তাহলে কি আপনার হাত দিয়ে কুড়াল ছুটে গিয়ে একজন মারা গেল, তাহলে আপনি খুনের মামলার আসামি হওয়ার কথা, কিন্তু সেটা হবে না, অপরাধটা হবে না। এরকম কিছু ক্ষেত্র আছে, সেইটাকে বলে সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম। আপনারা এই জিস্ট যে বেসিক বিষয়টুকু বোঝার চেষ্টা করেন, যে এটা লোক একটু অপরাধ করলে অপরাধ হবে না কোন কোন ক্ষেত্রে। মনে করেন আপনি কনস্টেবল, আপনি একটা ডিএমপিতে অথবা বিএমপিতে যে কোনো জায়গায় একটা রায়ট ডিউটিতে গেছেন বেআইনি সমাবেশের, সেখানে এক পর্যায়ে কি হলো, কোনোভাবে কাজ হচ্ছে না, তখন আপনার ডিসি স্যার অথবা এসপি স্যার নির্দেশ দিল গুলি করার। এখন আপনি কনস্টেবল, আপনি এসপি স্যারের নির্দেশে গুলি করলেন, অথবা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিল, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপনি গুলিটা করলেন, এই গুলিতে মানুষ মারা গেল, তাহলে আপনি খুন করলেন মানুষদের গুলি করে, কিন্তু আপনি কি অপরাধী হবেন? অপরাধী হবেন না। তাহলে এই যে কিছু কিছু ক্ষেত্র, অর্থাৎ অপরাধ করলেও দেখা যাচ্ছে অপরাধ হয়েছে, কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হবে না। এটা হচ্ছে আমাদের সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম। কিন্তু যখন এইটা নিয়ে অভিযোগ উঠবে, মামলা হবে, তদন্ত হবে, তখন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 103 এবং 105 ধারা মোতাবেক আপনাকে এটা কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি অপরাধটা করেন নাই, বা করছেন, আপনার অপরাধ করার ইচ্ছা ছিল না, কারো ক্ষতি করার উদ্দেশ্যে করেন নাই। সাক্ষ্য আইনে 103, 105। তো এইবার আমরা একটু ধারা ওয়াইজ যাব, আপনারা আশা করি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। যাদের কাছে বই আছে সবাই বইয়ের 76 ধারাটা বের করেন। 105, 76, 76 ধারা। আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আইন বলে বাধ্য। তাহলে 76 ধারাটা কিভাবে বুঝবেন? ওই যে কোনো সৈনিক যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোনো বেআইনি সমাবেশ যদি গুলি করে যদি কাউকে মেরেও ফেলে, তখন কিন্তু সেই সৈনিক এই 76 ধারা মোতাবেক রেহাই পাবে। কেন রেহাই পাবে? সৈনিক হচ্ছে আইন বলে বাধ্য। বোঝার চেষ্টা করেন, আইন বলে বাধ্য। 76 ধারা শেষ। উদাহরণ সহকারে দণ্ডবিধি আইন আমাদের উদাহরণ সহকারে বুঝতে হবে। ছোট ছোট উদাহরণে এ ধারাটা খেয়ে ফেলতে হবে। তাহলে 76 ধারা কি? সাধারণ ব্যতিক্রমের প্রথম ধারা, 4th অধ্যায়। দণ্ডবিধিতে 23টি অধ্যায় আছে, 4th অধ্যায়ে 76 থেকে শুরু হয়েছে। 76 ধারা প্রথম ধারা সাধারণ ব্যতিক্রমের, এখানে বলছে আইন বলে বাধ্য। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তাহলে সেটা অপরাধ হইলে অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ তার সম্পাদিত কার্য, সে কোনো একটা কাজ করলো কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হবে না, আইন বলে বাধ্য হয়ে। তাহলে সৈনিক গুলি করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইন বলে বাধ্য হয়েছে, এখানে তার অপরাধ হবে না। মনে করেন আপনাকে কোর্ট একটা ওয়ারেন্ট দিয়েছে, আসামির নাম হয়েছে করিম মৃধা। এখন আপনি সেই ওয়ারেন্ট নিয়ে গ্রেপ্তার করতে গেছেন একটা চার দোকানে, দূর থেকে আপনার সোর্স বলে দিল স্যার ওই যে করিম মৃধা। তা আপনি যে করিম মৃধা সে ছিল পাশে, আপনি অন্য একজনকে করিম মৃধা মনে করে গ্রেপ্তার করে নিয়ে আসছেন। অর্থাৎ একজনকে গ্রেপ্তার করতে যাইয়া ভুলে অন্য একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন, তাহলে কি এটা কি আপনার অপরাধ হবে? না। আপনি আইন অনুসারেই তাকে গ্রেপ্তার করতে গেছেন, কিন্তু ওই যে তথ্যের ভুলের কারণে আপনি যদি তাকে গ্রেপ্তার করেন, এটাও কিন্তু ভুল হবে না। অর্থাৎ আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত। 76 ধারায় দেখা দেখেন আছে
আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত, ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাসকারী ব্যক্তি যদি কোনো কাজ সম্পাদন করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। ৭৬ ধারা শেষ। এবার ৭৭, ৭৮ এগুলো আমরা পড়ব না, আমরা পড়ব 79, ৭৯ ধারা। ৭৯ ধারা, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত বা নিজেকে আইন সমর্থিত বলে মনে করে যদি কোনো সদ্বিশ্বাসে, যদি কোনো বিশ্বাসকারী ব্যক্তি যদি কোনো অপরাধ করে, অর্থাৎ উনি মনে করছে যে আমি যে কাজটা করতেছি এইটা আইনে সমর্থিত হবে, এটা আইনে সমর্থিত হবে, আইন সমর্থিত। তাহলে মনে করেন এর উদাহরণটা কেমন হবে? কোনো একটা জায়গায় মনে করেন একটা অভিনয় হচ্ছে, হ্যাঁ অভিনয় হচ্ছে, সেখানে একজন আরেকজনকে ছুরি চালানোর, পেটে ছুরি চালানোর অভিনয় করতেছে। তখন রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, উনি ভাবতেছে কি যে এই সত্যি মানে ওই লোকটাকে ছুরি মেরে ফেলার জন্য এইগুলো করতেছে বা চেষ্টা করতেছে। উনি গিয়ে সরাসরি ওই লোকটাকে আটক করে ফেললো যে তুমি কি করতেছো, ওকে মেরে ফেলতেছো। কিন্তু এটা কিন্তু অভিনয় হচ্ছে, কিন্তু উনি বিশ্বাস করছে যে আমি যে এই কাজটা করতেছি এটা আইন সমর্থিত হবে, অর্থাৎ আমি কাউকে রক্ষা করার উদ্দেশ্যে, অর্থাৎ এটা আইনে সমর্থিত হবে বা উনি নিজেকে বিশ্বাসকারী ব্যক্তি বলে ভেবেছে। তাহলে উনি যদি কাউকে প্রতিহত করে বা আটক করে সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত। তাহলে ৭৬ এবং ৭৯ আমরা একটু ক্রস ভেরিফাই করি। ৭৬ হচ্ছে আইন বলে বাধ্য, মানে সে বাধ্য, কিছু করার নাই। ঊর্ধ্বতন অফিসার বলছে লাঠিচার্জ করতে, চার্জ করতে হবে, আইন বলে বাধ্য। আর ৭৯ হচ্ছে আইন সমর্থিত, এই লোকটা ভাবতেছে আমি যে কাজটা করতেছি এটা আইন আমাকে সমর্থন করবে, অর্থাৎ আইনে এভাবে এগুলা করতে বলা হয়েছে বা এটা আমারটা সমর্থনীয় হবে। ৭৬ হচ্ছে আইন বলে বাধ্য, ৭৯ হচ্ছে আইন সমর্থিত হবে। তখন যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এবারে আমরা পড়ব ৮০ ধারা, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। মাঝে মাঝে একটু গল্প বললে ভালো মনে থাকে। ও ঠিক আছে, গল্পের দিন আসছে, আমাদের রমজান শেষ। কোন ধরনের গল্প শুনতে চান আপনারা একটু কমেন্ট করে বলেন। সবাই কি ওই ধরনের গল্প শুনতে চান, নাকি নর্মাল গল্প, নাকি একটু সামাজিক গল্প, নাকি একটু নটি গল্প, নাকি পড়ার গল্প, নাকি কোন ধরনের গল্প স্পেসিফিক বলেন। যে কোনো গল্প আমার কাছে প্রস্তুত আছে। আমি একটু ক্লাসটা একটু স্টার্ট করি, পরে পড়ালেখা বাদ আমরা গল্পই করব। ৮০ ধারাটা একটু বোঝেন। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আইনানুগ মানে কি? আপনি যথাযথ মানে সতর্কতার সাথে আইন মেনে আইনসম্মত পদ্ধতিতে, ঠিক আছে, এবং যত্ন সহকারে একটা কাজ করতেছেন। ওই যে বললাম, আপনি নর্মালি আপনি সব দিক হিসাব করে সুন্দরভাবে যথাযথ যত্ন সহকারে একটা গাছ কাটতেছেন কুঠার দিয়ে, হ্যাঁ কুড়াল দিয়ে একটা গাছ কাটতেছেন। এই যে কুড়াল দিয়ে যে আপনি গাছ কাটতেছেন বা গাছ ফাড়তেছেন, এখানে তো কাউকে আপনার
কোনো আঘাত দেওয়ার বা হত্যা করার চিন্তা ভাবনা নাই, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে গাছটাকে কাটা আইনানুগ উপায়ে, সঠিকভাবে যত্ন সহকারে এবং সব দিক যথাযত্ন মানে সতর্কতার সাথে আপনি কাজটা করেন। কিন্তু তখন যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে সেইটা কিন্তু আপনার অপরাধ, চোখে দেখা যাবে যে হ্যাঁ অপরাধ হয়েছে, সেই কুড়াল সিটে গিয়ে একজনের গায়ে লেগে মারা গেছে, একটা স্পট ডেট হয়েছে, চোখে দেখা যাচ্ছে একটা স্পট ডেট হয়েছে, কিন্তু আসলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে ৮০ ধারাটা হচ্ছে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত, যেটাকে ইংরেজিতে বলে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত যদি কোনো প্রকার অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে, মানে আপনার অপরাধ করার কোনো চিন্তা ছিল না বা কারো ক্ষতি করার চিন্তা ছিল না, সেই সময় যদি একটা অপরাধ হয়ে যায়, তাহলে ৮০ ধারার কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যে কাজটা করতেছেন এটা যথাযথ সতর্কতার সাথে করতে হবে, আইনানুগ সাহায্য করতে হবে, আইনসম্মতভাবে করতে হবে, কোনো অপরাধমূলক উদ্দেশ্য থাকা যাবে না, কোনো অপরাধমূলক উদ্দেশ্য থাকা যাবে না। এইগুলো করার পরেও যদি একটা দুর্ঘটনা হয় তাহলে আপনি সেইটা কি করবেন, সেইটা অপরাধ হইলে অপরাধ বলে গণ্য হবে না। শফিকুল ইসলাম মাঝে মধ্যে একটু হট গল্প বললেন। শফিকুল ইসলাম কিছুই বলার নাই, আইনের ক্লাসে হট গল্প বলা ঠিক না, ঠিক আছে? তারপরে আমি যা কিছুই বলি না আপনারা শুধু নেগেটিভে নিয়ে যাবেন, আমি জানি, সেই জন্য আমার আর কিছু বলতে ইচ্ছা করে না, ঠিক আছে? নেগেটিভ, কোনো নেগেটিভ চিন্তা করা যাবে না, ঠিক আছে? ক্লাসে কোনো নেগেটিভ চিন্তা করা যাবে না, নেগেটিভ কিছু ভাবা যাবে না। এই নেগেটিভের এক লাইনের একটা গল্প আছে, আপনারা কি শুনতে চান? সবাইকে একটু এক লাইনের একটা গল্প শুনবেন? সবাই একটু কমেন্ট করেন, একটা গল্প শুনবেন? একটু সামাজিক হট গল্প বলবেন, উদ্দেশ্য একটাই, পড়ালেখা জানি মনে থাকে। আচ্ছা ঠিক আছে, সেটাই, আমরা কেউ আপনারা সিরিয়াস নেবেন না, আমরা মজার চলে যাতে আমরা একটু আনন্দপূর্ণভাবে পড়াটা মনে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে মনে কষ্ট দিয়ে এগুলা না, ঠিক আছে? সো আমি কিছু বললেই, আমি কিছু কোনো গল্প বললে আপনারা সব ওই লাইনে নিয়ে যান, ঠিক আছে? বিশেষ করে যারা বাসাওয়ালা বিবাহিত, ঠিক আছে? এখন ওই লাইনে যে নেন, অর্থাৎ নেগেটিভ যে চিন্তা করেন, এইটা চিন্তা করা যাবে না, সেই সম্পর্কে আমি এক লাইনে একটা গল্প বলতেছি। রেশমা মিতি, তুমি চোখ বন্ধ আর কান বন্ধ করে থাকো। আজ থেকে আমরা নেগেটিভ যাতে না ভাবি সেই জন্য আমি একটা গল্প বলতেছি। গত কয়েক বছর আগে আমি ছুটিতে বাড়ি গিয়ে পাশের বাড়িতে গিয়েছিলাম প্রায় 12টার দিকে, দুপুর 12টার দিকে। সেখানে একজন ভাবি, গ্রামের বাড়ি তো, সে ধান লাড়তে ছিল। সেখানে ভাবি ছাড়া আর কেউ ছিল না। আমি গেলাম এমনি হাঁটতে হাঁটতে, তখন দেখি ভাবি ধান লাড়তেছে। সবাই শুনতেছেন? ভাবি কি করতেছে? ভাবি ধান লাড়তেছে। এখন ধান লাড়ার পর আমি গিয়ে কথা বললাম, ভাবি কেমন আছেন, এই সেই। সে বলল, ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ধান লাড়তেছে। হঠাৎ ভাবি কি করলো জানেন? হঠাৎ ভাবি বলল কি, এই আমার দুধ পড়ে গেল, আমার দুধ পড়ে গেল।
এইটা বলে ভাবি দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। এখন এই অবস্থা আপনি কি ভাববেন বলেন তো? আপনার মাথায় তো ওই আমার মতো নেগেটিভই আসবে। ভাবি হঠাৎ হঠাৎ বলে আমার দুধ পড়ে গেল, আমার দুধ পড়ে গেল, এইটা বলতে বলতে সে ঘরের ভিতর চলে গেল তাড়াতাড়ি। কিন্তু বিষয়টা কি জানেন, পরে আমি ঘরের ভিতরে আমিও ঢুকে গেলাম ভাবির সাথে, ঘরের ভিতরে কি হইলো পরে আবিষ্কার করলাম যে ভাবি চুলায় দুধ গরম দিয়ে আসছিল, চুলায় জাল জ্বলতেছিল, হঠাৎ ধানলার মাঝখানে মনে পড়লো ভাবির যে আমার তো দুধ মনে হয় উতরে পড়ে যাচ্ছে। তো আমি কিন্তু প্রথমে ওই অন্য একটা জিনিস ভাবছিলাম যে দুধ পড়ে গেল হয়তো ওইভাবে, কিন্তু পরে কিন্তু ওটা কিন্তু চুলার একটা গরুর দুধ ছিল। এইরকম আমার মতো আপনারা এই যে আমি কিছু বললেই যে নেগেটিভ ভাবেন প্রথমে, এই নেগেটিভ ভাবা যাবে না। আজ থেকে এই যে শফিকুল ইসলাম, এমডি রানা, রাজু, আপনারা কিন্তু এইভাবে আমার মতো নেগেটিভ ভাববেন না, সবসময় পজিটিভ ভাববেন এবং পড়ালেখায় মন দেবেন, খালি ওই চিন্তা করবেন না। শফিকুল ইসলাম তুমি একটু চুপ থাকো আর কমেন্ট করো না। এখন আমাদের ৮০ ধারা আপনি আইনানুগভাবে যথাযথ সতর্কতার সাথে কাজ করার কালে যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে সেটা আপাতত চোখে অপরাধ মনে হলেও, দেখা গেলেও সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না। এবারে আমরা পড়ব ৮২ ধারা। রাজু পড়ালেখায় ফিরে আসো, তুমি এখন ওই ঘরের ভিতরে যাচ্ছ কেন? পড়ালেখায় ফিরে আসো। ৮২ ধারা, ৯ বছরের কম বয়স্ক কোনো শিশু যত কিছুই করুক না কেন, সে খুন করুক, মার্ডার করুক, ধর্ষণ করুক, যা কিছু করুক, কোনো অপরাধ হবে না। বাংলাদেশে প্রচলিত আইনে ৮২ ধারা, দণ্ডবিধির ৮২ ধারা অনুযায়ী ৯ বছরের কম বয়স্ক শিশু, নয় বছরের কম বয়স্ক শিশু যত অপরাধ করুক না কেন সেটা অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু কোন একটা প্রাপ্তবয়স্ক লোক, আচ্ছা শিশু যা কিছুই করুক শিশুর অপরাধ হবে না, কিন্তু কোনো একটা প্রাপ্তবয়স্ক লোক যদি কোনো শিশুকে দিয়ে, সেই ৯ বছরের কম একটা শিশুকে দিয়ে যদি অপরাধ করায় তাহলে কি হবে? মনে করেন একটা ৮ বছরের একটা শিশু, একটা প্রাপ্তবয়স্ক ২৫ বছরের একটা ছেলে এই ৮ বছরের শিশুকে দিয়ে একটা মাদকের ব্যাগ, মনে করেন কিছু ইয়াবার ছোট একটা ব্যাগ, ওকে দিয়ে পাঠাই দিলে কেউ সন্দেহ করবে না, তাই ওর কাছে দিয়ে পাঠাই দিল, পাচার করার চেষ্টা করলো এক জায়গা থেকে আর এক জায়গা। এখন ওই ইয়াবা সহ এই ৮ বছরের শিশু ধরা পড়ছে, তখন কি হবে? আসলে কার অপরাধ হবে? শিশুর বয়স তো ৮, অর্থাৎ ৯ বছরের কম, শিশুর তো কোনো অপরাধ হবে না, কিন্তু যে লোকটা এই অপরাধ করাবে তার কিন্তু শাস্তি হবে। দুইটা কথা, ৯ বছরের কম বয়স্ক শিশুর কর্তৃক কৃত কোনো কিছুই অপরাধ নয়, তবে এই ছোট শিশুকে দিয়ে যদি কেউ অপরাধ করায় তাহলে কিন্তু তার কিন্তু শাস্তি হবে। এবার ৮৩ ধারা, ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম, ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম, ৯ থেকে ১২-র মধ্যে যাদের বয়স, ঠিক আছে, এরা যদি অপরিণত বোধশক্তি সম্পন্ন হয় তাহলে তাদের কাজও অপরাধ বলে গণ্য হবে না।
একটা শিশুর বয়স মনে করেন 11 বছর। 11 বছর বয়সে আমাদের বাংলাদেশি কালচার অনুযায়ী একটা ছেলে মেয়ে 6-এ পড়ার কথা। 6-এ উঠলে সে কিন্তু অনেক কিছু ভালো মন্দ মোটামুটি বোঝে। তাহলে তার কাজটা অপরাধ হবে না কখন? যদি অপরিণত বোধ সম্পন্ন, অনেকে আছে না বড় হয় তারপর ওই যে অপরিণত মানে বুদ্ধিমত্তা বোঝে না, স্বাভাবিক একদম সিম্পল থাকে, অর্থাৎ প্রতিবন্ধী বলা যায় বা বোধ শক্তি কম, ভালো মন্দ বোঝে না। তাই এমনিতে 82 ধারায় বলছে 9 বছরের কম হইলে তার কোনো অপরাধী হবে না, কিন্তু 9 বছরের একটু বেশি, কিন্তু 12 বছরের মধ্যে সেও অপরাধী হবে না যদি অপরিণত বোধ শক্তি সম্পন্ন হয়। কিন্তু তার যদি বোধ বুদ্ধি ভালো থাকে তাহলে কিন্তু তার অপরাধ হবে। তাহলে মনে করেন 11 বছরের একটা ছেলে বা একটা শিশু, সে একটা অপরাধ করে ফেলেছে, ধরা পড়েছে, তদন্তে পাওয়া গেল, সাক্ষ্য প্রমাণে পাওয়া গেল তার বোধ বুদ্ধি ভালো, সে জেনে বুঝেই করছে। এখন এই লোকটাকে রায় দেওয়ার পরে বা এই লোকটা অপরাধ প্রমাণ হওয়ার পর একে কোথায় প্রেরণ করা যাবে? একে কি জেলখানায় প্রেরণ করা যাবে না কোথায় প্রেরণ করা যাবে? সবাই একটু কমেন্ট করেন তো। আমরা ফৌজদারি কার্যবিধির 399 ধারায় পড়েছিলাম, দেখি কার মনে আছে, কে কমেন্ট করতে পারেন দেখি তো। 15 বছরের কম বয়স্ক কোনো তরুণ অপরাধীকে কোথায় প্রেরণ করা যাবে বলেন তো? 399 ধারায় ছিল চরিত্র সংশোধনী প্রতিষ্ঠানে। 399 ধারা না, রিহাব না, 399 ধারা আমরা পড়ছিলাম যে 15 বছরের কম অর্থাৎ তরুণ অপরাধীকে কি করতে হবে? তার অপরাধ প্রমাণ হলে তাকে কোথায় প্রেরণ করা যাবে? জেলখানায় না, তাকে চরিত্র সংশোধনী প্রতিষ্ঠান। সত্যজিৎ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনার সাধারণ ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা মনে করেন একটা 11 বছরের একটা শিশু একটা অপরাধ করছে, এখন তার বোধ বুদ্ধি সে জেনে বুঝে করছে কিনা নাকি তার বোধ বুদ্ধি কম, এটা তো আর সাথে সাথে বোঝা যাবে না, এটা একটা তদন্ত সাক্ষ্য প্রমাণ হবে। এইটার যে প্রমাণটা করবেন কত ধারায় সবসময় মনে রাখবেন, সাক্ষ্য আইনের 105 ধারা, সাক্ষ্য আইনে 105 ধারা, সাক্ষ্য আইনে 105 ধারা। এই 76 থেকে 106 পর্যন্ত যত ধারা পড়বেন সব কিছুতে এইগুলো লিখবেন যে অপরাধ করলেও এত ধারা অনুযায়ী অপরাধ হবে না, তবে সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক তাকে সেটা প্রমাণ করতে হবে। এই সাক্ষ্য আইনে 105 ধারা বা এবং সাক্ষ্য আইনে 103 ধারা যারা দিবেন প্রত্যেকে ফুল মার্ক পাবেন। অর্থাৎ একটা অপরাধ হয়ে গেছে, এখন সাথে সাথে তার মুখের কথায় তো আদালত বিশ্বাস করবে না, তখন সাক্ষ্য প্রমাণ নেবে, এই বিষয়ে বিভিন্ন তদন্ত, সাক্ষ্য প্রমাণ, এই সাক্ষী ওই সাক্ষী জেরা টেরা করে তখন কিন্তু ওই সাক্ষ্য আইনে 105 ধারা মোতাবেক প্রমাণ করতে হবে আসলেই এই ব্যক্তি কোন অবস্থায় ছিল, এর বোধ বুদ্ধি আছে কিনা। 83 ধারা পড়লাম, এবার পড়বো আমরা 84 ধারা। 84 ধারা অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, মানে পাগল ব্যক্তি, উন্মাদ, পাগল, বোধ বুদ্ধি নাই, অপ্রকৃতিস্থ মানে প্রকৃতির নিয়মের বাইরে, তার কোনো সেন্স নাই, কি করে নিজেও জানে না। এই অপ্রকৃতিস্থ ব্যক্তি যদি কোনো অপরাধ করে, ও তো বুঝতে পারতেছে না, তাহলে ওর কোনো অপরাধ বলে গণ্য হবে না। 84 84 ধারা অপ্রকৃতিস্থ, পাগল, উন্মাদ এবং প্রকৃতিস্থ নয়, অর্থাৎ সবকিছু যে বোঝে না কোনো কিছু, সে যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না ইভেন। তবে এখন একজন পাগল লোক রাস্তায় বসে আছে, মনে করেন একটা লাঠি নিয়ে, এখন একজন সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে,
এখন এই পাগল লোক যদি সাধারণ মানুষটাকে পিটানো শুরু করে, আমরা তো জানি পাগলের কোনো অপরাধ হবে না, পিটেই যদি মেরেও ফেলে অপরাধ হবে না, কিন্তু যে লোকটাকে মারতেছে সে কি এই মায়ের ঠেকাইতে পারবে? সে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে? হ্যাঁ, এই পাগলের কাজ অপরাধ হবে না। দুইটা বিষয় বোঝার চেষ্টা করেন। পাগলের কাজ অপরাধ হবে না ঠিকই, কিন্তু পাগলের বিরুদ্ধেও আত্মরক্ষা অধিকার প্রয়োগ করা যাবে। এই পাগলকে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে যাইয়া আপনি যে মেরেও ফেলেন, আপনারও অপরাধ হবে না। এবার পাগল আর সাধারণ মানুষের যুদ্ধ, মানে পাগলে কাজ করলে অপরাধ হবে না, আপনিও যদি দেন আপনারও অপরাধ হবে না। আত্মরক্ষা করতে গিয়ে পাগলে এমন একটা আঘাত করতে যাচ্ছে আপনাকে, যেটা করলে আপনার একটা গুরুতর জখম হয়ে যাবে, তখন আপনি পাগলকেও দিবেন, তাহলে পাগলেরও অপরাধ হবে না, আপনারও অপরাধ হবে না। বোঝা গেছে? 84 হচ্ছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, অর্থাৎ উন্মাদ পাগল প্রকৃতি সম্বন্ধে বুঝতে অক্ষম ব্যক্তি কোনো অপরাধ করলে সেটা অপরাধ হবে না। 85 ধারা আছে, অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত বিবেক বুদ্ধি বা বোধ শক্তি লোপ পায়। অর্থাৎ মনে করেন আপনি কৌশলে গোপনে একজনকে মদ খাওয়াইলেন বা মাতাল করে দিলেন, সে জানেও না। আপনি একটা জুস খাইতে দিলেন, জুসের মধ্যে কিছু ঔষধ মিশিয়ে দিলেন, তাকে পাগল করে দিলেন তার ইচ্ছার বিরুদ্ধেই, সে জানেও না। তখন পাগল হইয়া সে যা যা কিছু করবে, সে যদি কাউকে খুন করেও ফেলে, সেটা কিন্তু অপরাধ হবে না। 85 ধারা হচ্ছে অনিচ্ছাকৃত, 86 ধারা হচ্ছে ইচ্ছাকৃত। 85 ধারারই একটা পাল্টা রূপ হচ্ছে, বিপরীত হচ্ছে 86 ধারা। 85 ধারায় আপনি কি করলেন? ওই লোকটার অনিচ্ছা সহকারে তাকে মাতাল করলেন, অথবা ওই লোকটা অনিচ্ছাকৃতভাবে প্রমত্ততা বশত হয়ে কিছু একটা কাজ করে ফেললো, সেটা অপরাধ হবে না। কিন্তু 86 ধারায় বলছে যে এই লোকটা যদি ইচ্ছা করে, নিজে নিজে মাতাল হয়ে ইচ্ছা করে, তারপর অপরাধ করে, তারপর যদি বলে আমি তো মাতাল ছিলাম কিছু টের পাই নাই, তখন কিন্তু সে রেহাই পাবে না। 85 ধারায় অনিচ্ছাকৃতভাবে হতে হবে প্রমত্ততা, আর 86 ধারায় যদি ইচ্ছাকৃত হয়ে কোনো অপরাধ করে, তখন কিন্তু সে রেহাই পাবে না। 85 আগে, তাই সরেয় আগে, তাই 85তে হচ্ছে সরেয় দিয়ে কি অনিচ্ছাকৃত। 86 পরে, তাই রস্যই হচ্ছে পরে, তাই 86তে হচ্ছে ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে প্রমত্ততার কারণে, অর্থাৎ মাতাল হওয়ার কারণে বা প্রমত্ততা বা বিচার শক্তি রহিত হয়ে কোনো কাজ করলে অপরাধ হবে না। 86তে বলছে হ্যাঁ, যদি আবার ইচ্ছাকৃতভাবে প্রমত্ততা বশত হয়ে কোনো কাজ করে, তাহলে সে এই ব্যতিক্রমের কোনো সুবিধা সে পাবে না, অর্থাৎ অপরাধ করলে অপরাধ বলে গণ্য হবে। এবার আমরা পড়ব 88 ধারা, খুবই গুরুত্বপূর্ণ। 88 এবং 92, এই 85 আর 86 একটা একটার পরিপূরক। 88 এবং 92 হচ্ছে একজনের আর একজনের পরিপূরক। আমরা রিভিশন দিলে আপনার চিন্তা করবেন না যে এত মাথায় ঢুকতেছে না, অনেক মাথা উপর দিয়ে যাচ্ছে, রিল্যাক্স, কুল। আবার রিভিশন দিব একটু পরে, ক্লিয়ার হবে, আপনি জাস্ট শোনেন। একটা লোকের মনে করেন একটা অপারেশন করা লাগবে, মনে করেন হার্ট অ্যাটাক হয়েছে, এখন হার্টে অপারেশন করা লাগবে। এখন হার্ট অপারেশন করবে যে ডাক্তার,
তিনি ওই লোকটার বা ওর পরিবারের লোকের কাছে জিজ্ঞেস করছে যে এই হার্টের অপারেশন করলে উনি কিন্তু মারাও যেতে পারে, আই এম নট শিওর, হ্যাঁ মারাও যেতে পারে। এখন আপনারা এই অপারেশন করাবেন কিনা, বা এটা ব্রেনের একটা অপারেশন, এই অপারেশনটা করলে মারা যেতে পারে, আপনারা ভেবে দেখেন করাবেন কিনা। তখন তারা যদি অনুমতি দেয় যে হ্যাঁ আমরা রাজি আছি, আপনি করান, তাহলে ডাক্তারের কি ওই লোকটাকে মারার কোনো উদ্দেশ্য ছিল? মারার উদ্দেশ্য ছিল না। তাহলে ধারার কথাটা কি? মৃত্যু ঘটাবার জন্য অভিপ্রেত নহে, অর্থাৎ মৃত্যু ঘটানোর জন্য কোনো উদ্দেশ্য ছিল না তার। এইরকম কার্য যদি সম্মতি সহকারে করা হয়, কিসে? ব্যক্তিবিশেষের উপকারের জন্য, তখন যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাই কয়েকটা পয়েন্ট আপনারা মিলান। প্রথম হচ্ছে মৃত্যু ঘটানোর জন্য উদ্দেশ্য থাকবে না, সেরকম একটা কাজ কিভাবে করবে? সম্মতি সহকারে করতে হবে। কিসের জন্য? উপকারার্থে, উপকারের জন্য। তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকবে না, এরকম কাজটা সম্মতি সহকারে কাজ করতে হবে এবং উপকারের জন্য করতে হবে। এই তিনটা, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নাই, সম্মতি সহকারে এবং উপকারের জন্য কোনো কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায় সেটা অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু এর কোনো একটা উপাদান যদি কম থাকে, যে ডাক্তারের যদি মনে মনে থাকে যে এই আমার শত্রু মেরে ফেলবো, তখন কিন্তু অপরাধ হবে। তাহলে আপনারা যখন কোনো কিছু লিখতে যাবেন, জাস্ট বিসিএস পরীক্ষায় কিন্তু পয়েন্ট আকারে লেখে, এইবার পরীক্ষায় আমি কিন্তু সব পয়েন্ট আকারে লিখছি, রোমান সংখ্যা দিয়ে দিয়া। হ্যাঁ, আমাদের প্রশ্ন আসছিল জামিনের অযোগ্য অপরাধীকে কোন ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া যায়? 497 ধারা ফৌজদারি কার্যবিধি। তো ওখানে আমি লিখছিলাম যে থানার ওসি যদি কোনো জামিনের অযোগ্য, যেখানে জামিন দেওয়া যায় না, সেরকম অপরাধীকে গ্রেপ্তার করে তবে তাকে জামিন দেওয়া যেতে পারে, কিন্তু তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দোষী বলে বিশ্বাস করার কারণ থাকলে দেওয়া যাবে না। তবে তাকেও জামিনে মুক্তি দেওয়া যায়। তারপর 3টা পয়েন্ট দিয়েছে। তিনি যদি 16 বছরের কম বয়স্ক হয়, রোমান সংখ্যা 2, তিনি যদি মহিলা হয়, রোমান সংখ্যা 3, তিনি যদি পীড়িত বা অক্ষম ব্যক্তি হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তাহলে 88 ধারা নিয়ে একটা পেশাই একটা এমসিকিউ বা একটা লিখিত প্রশ্ন দিল যে কোনো ক নামক ডাক্তার খ নামক রোগীর গুরুত্বপূর্ণ অপারেশন করা লাগবে এই মর্মে তাকে অথবা তার আত্মীয় স্বজনকে জানায় যে এই অপারেশন করতে গেলে মৃত্যুর ঝুঁকি আছে। তারপর তারা অনুমতি দিলে সম্মতি সহকারে কি করছে? অপারেশন করার পরে সেই রোগী মারা যায়। এক্ষেত্রে ডাক্তারের অপরাধ বা ডাক্তারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, অথবা অপরাধ বিশ্লেষণ বা ব্যাখ্যা করুন। তখন আপনার পয়েন্ট আকারে লিখতে হবে যে উক্ত ডাক্তারের উক্ত কাজটি অপরাধ বলে গণ্য হবে না নিম্নোক্ত 3টি ক্ষেত্রে। সেই 88 ধারাটা দিতে হবে যে 1, তার যদি মৃত্যু ঘটাইবার কোনো উদ্দেশ্য না থাকে। 2 হচ্ছে সে যদি কাজটা সম্মতি সহকারে করে, এবং 3 হচ্ছে তিনি যদি কাজটা উপকারের জন্য করে। তাহলে 88 ধারা হচ্ছে মৃত্যু ঘটাইবার জন্য উদ্দেশ্য ছিল না অথবা অভিপ্রেত নয় এমন কার্য সম্মতি সহকারে করলে এবং উপকারের জন্য করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় সেটা অপরাধ বলে গণ্য হবে না। তবে সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক সেটা প্রমাণ করতে হবে। সবটা সাক্ষ্য আইনে 105। আশা করি 88 ধারা বুঝতে পারছেন। প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি মেইন বই থেকে, বইটা একটু দেখায়, আপনি যদি এই বইটা থেকে 88 ধারা পড়তে যান আপনার মাথায় খালি ঘুরবে, আপনি পারবেন না। তাই যেভাবে বলতেছি মনোযোগ দিয়ে শোনেন এবং কি করবেন একটু নোট করে রাখেন 3টা পয়েন্ট, এই পয়েন্ট আকারে। তাহলে 88 ধারা কি? সম্মতি সহকারে। আর 92 ধারাটা ঠিক একই, কিন্তু ওইটা সম্মতি ব্যতি রেখে।
একই একটা অপারেশন করবে, কিন্তু ডাক্তারের মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকবে না, কিন্তু এইটা আর সম্মতি সহকারে না, সম্মতি ছাড়াই করবে। মনে করেন ঢাকাগামী একটা বাসে হঠাৎ প্রতিমধ্যে কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঢাকাগামী একটা বাসে মনে করেন 30 জন যাত্রী, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো একটা রোগী খুবই গুরুতর জখম হয়েছে, তা পা একদম থেতলে গেছে, তখন ইমিডিয়েট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই রোগী তো সেন্সলেস হয়ে গেছে, কথা বলতে পারে না, সে কে কোথায় বাড়িঘর কেউ জানে না, কিন্তু ইমিডিয়েট তার অপারেশনটা করা লাগবে। মনে করেন পাটা কেটে ফেলতে হবে বা যে কোনো একটা মেজর অপারেশন ইমিডিয়েট করা লাগবে, কিন্তু অনুমতি নেবে কার কাছ থেকে? যে রোগী নিজে রোগী তো অজ্ঞান, রোগীর পরিচয় কেউ জানে না, কিন্তু অপারেশনটাও জরুরি করা লাগবে। তখন দুইটা পয়েন্ট থাকবে, মৃত্যু ঘটাইবে উদ্দেশ্য থাকবে না এবং উপকারের জন্য। কিন্তু সম্মতি ব্যতি রেখে যদি কাজটা করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়, তাহলে সেটাও ওই ডাক্তারের অপরাধ বলে গণ্য হবে না। 88 হচ্ছে সম্মতি সহকারে, সম্মতি নিয়ে যদি কোনো কাজ করতে গিয়ে অপরাধ হয়, অপরাধ হবে না। আর 92 হচ্ছে কি? সদ্বিশ্বাসে কি? সম্মতি ব্যতি রেখে উপকারার্থে, উপকারের উদ্দেশ্যে যদি কোনো কাজ করতে গিয়ে অপরাধ হয়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। 88, 92 আপনারা বুঝতে পারছেন? তাহলে আমাদের আর কি আছে? 90 ধারাটা একটু পড়তে পারি আমরা। 89 ধারা আছে যে অভিভাবক কর্তৃক বা তার সম্মতিতে শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে, অভিভাবক নিজেও করতে পারে অথবা অভিভাবকের সম্মতি নিয়ে কোনো একটা শিশুর উপকারার্থে। মনে করেন একজনের 5 বছরের একটা বাচ্চা, হঠাৎ রাত্রবেলা প্রচন্ড জ্বর উঠছে, প্রচন্ড, জিনিসটা বোঝার চেষ্টা করেন। এখন এই সন্তানের যে মা, সে গভীর রাতে কোথায় যাবে? ফার্মেসি খোলা নাই, তো ঘরে একটা ঔষধ ছিল, সেটা সে খাওয়াই দিছে, জ্বরেরই মনে করেন ঔষধ, কিন্তু ওই ঔষধটা খেয়ে এই বাচ্চাটা মারা গেল। এই মায়ের কি উদ্দেশ্য ছিল সন্তানটাকে মেরে ফেলা? মেরে ফেলা উদ্দেশ্য ছিল। তাহলে কি করছে সে? মঙ্গলার্থে, অর্থাৎ মঙ্গল, রোগ থেকে ভালো হবে, সৎ বিশ্বাস, একদম সরল বিশ্বাস। এই বিশ্বাস মানে সৎ বিশ্বাস, ভালো বিশ্বাস, অর্থাৎ গুড ফেইথ, যেখানে অপরাধমূলক অভিপ্রায় ছিল না। সৎ বিশ্বাসে অভিভাবক কর্তৃক অথবা অভিভাবক অনুমতি নিয়ে কোনো শিশুর, তবে অবশ্যই 12 বছরের কম হতে হবে, 12 বছরের কম কোনো শিশুর যদি উপকার করতে গিয়ে বা মঙ্গল করতে গিয়ে কোনো কাজ, কোনো অপরাধ হয়ে যায়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। আর আমরা 2টা ধারা পড়বো আজকে, তাহলে ক্লাস শেষ। 90 ধারাটা একটু দেখেন সবাই। ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে প্রদত্ত, অর্থাৎ ভ্রান্ত ধারণার ফলে যদি কেউ সম্মতি দিয়ে থাকে, ভয়ভীতি দেখাইয়া, এই মোহাম্মদ রাজু, এমডি রাজু, পুষ্পা, তিনি তার গার্লফ্রেন্ডের সাথে, বিবাহের পূর্বে তার গার্লফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, সেই পায়তারা তিনি করতেছেন, কিন্তু কোনোভাবেই গার্লফ্রেন্ডকে পটাতে পারছেন না। রাজু একদিন মনে মনে ভাবলো কি করা যায়, ওকে কোন ভয় দেখানো যায় যাতে ও ওই কাজ করতে রাজি হয়। এখন রাজু প্ল্যান খুঁজতেছে, সে বিয়ের প্রলোভন দিচ্ছে, তাতেও কাজ হচ্ছে না। এখন সে কি করলো, তার গার্লফ্রেন্ডের একটা ছবি এআই দিয়ে সেটাকে বিবস্ত্র করে ফেললো, অর্থাৎ পোশাক আশাক খুলে এআই দিয়ে একটা নোট ছবি তৈরি করলো,
করে এখন গার্লফ্রেন্ডকে ভয় দিচ্ছে যে এই যে তোমার এই ছবি, তুমি যদি আমার সাথে আমি যা চাই সেটা যদি না করো তাহলে এই ছবি তোমার সবার কাছে আমি, তোমার আত্মীয় স্বজন সবার কাছে আমি ছড়িয়ে দেবো, ইন্টারনেটে ছড়িয়ে দেব। এরপরে এই মেয়েটা রাজুর সাথে যা কিছু করার জন্য রাজি হইল। পরে এই মেয়েটা ধর্ষণ মামলা করলো কয়েকদিন পরে, যে স্যার আমাকে অমুক হোটেলে নিয়ে ধর্ষণ করেছে। এখন রাজু বলবে ইয়োর অনার, অবজেকশন ইয়োর অনার, এই মেয়ে আমার সাথে ইচ্ছা করে, তার সম্মতি ছিল, সে সম্মতি সহকারেই আমার সাথে এগুলো করেছে, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। রাজু বলবে যে আমি সম্পূর্ণ নির্দোষ, কারণ মেয়ে ইচ্ছা করে সম্মতি সহকারে। কিন্তু তখন সেই 90 ধারাটা চলে আসবে দণ্ডবিধির, যে এই সম্মতিটা আসলেই সম্মতি ছিল কিনা, এটা কি কোনো ক্ষতির ভয়, ভীতি বা কোনো ভ্রান্ত তথ্য দিয়া বা কোনো অপ্রকৃতিস্থ করে বা প্রমত্ত অবস্থায় বা অন্য কোনোভাবে ভয়ভীতি দিয়া সম্মতিটা আদায় করা হয়েছিল কিনা। তখন কিন্তু 90 ধারাটা, তাহলে 90 ধারাটা কি, যে আপনি ভীতি বা ভ্রান্ত ধারণা বা ভয়ভীতি দিয়ে যদি কোনো সম্মতি আদায় করেন, সেই সম্মতি কিন্তু সম্মতি বলে গণ্য হবে না। তখন কিন্তু পুষ্পা বেকসুর খালাস পাবে না। সেটা হচ্ছে আমাদের 90তে। আর লাস্টের একটা ধারা 94, তাহলে আমরা শেষ করে দিব। কয় মিনিট হয়েছে? আরেকটা ধারা পড়ানো যায়? একটা ধারা পড়াই। এখন যে কার্য করার জন্য ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, 90তে আপনি সম্মতি নিলেন, কিন্তু 94তে এসে দেখা গেল একটা লোককে কোনো ভয়ভীতি বা ভীতি প্রদর্শন করে বাধ্য করা হয়েছে। বাড়ির দারোয়ানের কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকে, 5-6 জন ডাকাত এসে দারোয়ানকে পিস্তল ধরে বলল এই বাড়ির গেট খুলে দে। এখন দারোয়ান যদি গেট খুলে দেয়, দারোয়ানের কি অপরাধ হবে? হবে না। কেন হবে না? সে কিন্তু বাধ্য হয়েছে, তাকে এমন ভয় প্রদান করা হয়েছে যার ফলে সে বাধ্য হয়েছে। তাহলে এই ভয়ের মাত্রাটা কতটুকু? এমন ভয় যেটা তাৎক্ষণিক মৃত্যু হইতে হবে, এরকম একটা ভয়। এখন আপনি গেটের দারোয়ান, একটা লোক ছোট একটা লাঠি নিয়ে এসে একজন লোক বলতেছে এই তুই যদি এই গেট খুলে না তো তোর কিন্তু লাঠি দিয়ে পিটামু। সেইখানে যদি দারোয়ান গেট খুলে দেয় বা ডাকাতিতে সাহায্য করে, সে কিন্তু এই 94 ধারার সুবিধা নিতে পারবে না। কেননা একটা লাঠি নিয়ে আসছে, সেটা তো গুরুতর কিছু না, সেটাকে সে প্রতিহত করতে পারে। কিন্তু 94 ধারায় বলা হয়েছে, বোঝার চেষ্টা করেন, 94 একটা ইম্পর্টেন্ট ধারা, এখান থেকে লিখিত প্রশ্ন পেঁচাইয়ে দিতে পারে। যে কার্য করার জন্য, অর্থাৎ যে কাজ করার জন্য ভীতি প্রদর্শন করে, অর্থাৎ ভয় প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, তখন ওই লোকটা যদি কোনো একটা অপরাধ করে ফেলে, সেটা কিন্তু ওই লোকটা কিন্তু এই 94 ধারায় রেহাই পাবে। কোনো একটা লোককে ভয়ভীতি প্রদর্শন করে একটা কাজ করতে বাধ্য করা হয়েছে। এখন এই ভীতিটা কেমন? এখানে বলছে যে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধসমূহ ব্যতীত অন্য কোনো কিছুই অপরাধ নয়, যে ক্ষেত্রে ওই ব্যক্তিকে এমন একটা ভীতি প্রদর্শন করা হয় যে ভীতিটা তাৎক্ষণিক মৃত্যু হবে একমাত্র পরিণতি। আপনাকে এমন একটা ভয় দেখাইতে হবে যেটা
আপনার তাৎক্ষণিক মৃত্যু, আপনি যদি ওদের কথা না শোনেন আপনার মৃত্যু হয়ে যাবে। নর্মালি আপনি আহত হবেন, সেক্ষেত্রে কিন্তু সুবিধা পাবেন না। তাহলে তাৎক্ষণিক মৃত্যু হবে এরকম কোনো যদি ভয় দেখায়, তখন আপনি শুধু দুইটা কাজ বাদে অন্য যে কোনো কাজ করলে অপরাধ হবে না। তবে এই দুইটা কাজ করলে আপনার অপরাধ হবে। আপনাকে কেউ পিস্তল তাক করে আপনাকে বলতেছে যে তুই ওকে মেরে ফেল। আপনাকে কেউ পিস্তল তাক করে আপনার হাতে একটা পিস্তল দিল, আর আপনাকে পিছন থেকে কেউ পিস্তল তাক করে বলল, আর একজনকে সামনে এনে দিল যে তোকে পিস্তল তাক করলাম, তুই ওকে মেরে ফেলবি, নইলে আমি তোকে মেরে ফেলবো। তুই যদি ওকে না মারো তাহলে আমি তোকে মারবো। তখন কিন্তু আপনি যদি ওকে মেরে ফেলেন, তখন কিন্তু আপনি অপরাধী হবেন। এইখানে নিয়মটা হচ্ছে আপনি নিজে মরবেন, কিন্তু অন্য একজনকে আপনি খুন করতে পারবেন না, আপনার যে ভয় দেখানো হোক না কেন। সেজন্য খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড। আর একটা আছে যে রাষ্ট্রদ্রোহমূলক কোনো কাজ, অর্থাৎ দেশের একটা গুরুত্বপূর্ণ খবর আপনি, অর্থাৎ রাষ্ট্রবিরোধী, যাতে অন্য শত্রু পার্টির কাছে বলে দিলেন যাতে তারা দেশে আক্রমণ করতে পারে, এই ধরনের যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ 121 থেকে পড়বো আমরা, এই রকম কাজ এবং অন্য একজনকে মেরে ফেলা, খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এই দুইটা কাজ আপনি করতে পারবেন না। আপনাকে যদি মেরে ফেলা হুমকি দেওয়া হয়, তাও আপনি দরকার হলে নিজে মরে যাবেন, তবু এই দুইটা কাজ করতে পারবেন না। কিন্তু এই দুইটা বাদে আপনি যত কাজ করবেন সেটা কিন্তু আপনার অপরাধ বলে গণ্য হবে না। আপনি চাবি বানায় না, অনেকে চাবি বানায়, হ্যাঁ, চাবি বানায়, যারা তালার চাবি যারা বানায়, ও কিন্তু ওই যে কোনো তালার কাছে আইয়া মাপ দিয়া ইনস্ট্যান্ট চাবি বানাই ফেলতে পারে। তো 5-6 জন ডাকাত ওকে ওর বাসা থেকে ধরে নিয়ে আসছে, এসে বলতেছে যে তুই এই 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 ঘরের তালা খোল, এই ঘরের তালার চাবি এখনই বানাইয়া দে, আমরা এই ঘরে ডাকাতি করব। এখন এই যে চাবি বানায় তাকে যদি মৃত্যুর হুমকি দেওয়া হয়, একদম ও যদি চাবি না বানাই দেয় তাহলে ওকে মেরে ফেলবে, সেক্ষেত্রে ও যদি চাবি বানাইয়ে দেয় তাহলে ওর অপরাধ হবে না। তাহলে 94 ধারা হচ্ছে যে কাজ করার জন্য কাউকে বাধ্য করা হয়। কিভাবে বাধ্য? তাৎক্ষণিক মৃত্যু, অর্থাৎ সেই লোকটা যদি এই অপরাধে সহযোগিতা না করে তাহলে তাকে মেরে ফেলা হবে ডাইরেক্ট, এরকম মৃত্যু ভয় যদি দেখানো হয়, তখন যে যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তবে মৃত্যু ভয় দেখাইলেও কাউকে খুন করা যাবে না এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করা যাবে না। সেটা করলে আবার 94 ধারায় রেহাই পাওয়া যাবে না। আর 95 ধারা লাস্টের সামান্য ক্ষতিকর কাজ, একদম সামান্য। আপনি একজনের একটা ফুল ছিঁড়লেন, একজনের কাছে একটা ফুল ছিঁড়লেন, অপরাধ বলে গণ্য হবে না। আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিস করলেন, কোনো অপরাধ হবে না। এ সামান্য, একদম সামান্য ক্ষতিকারক কার্য। সো এইভাবে কিন্তু আপনি অন্য একটা অচেনা মেয়ের ওড়না ধরে একটু ওড়না টাচ করলেও কিন্তু অপরাধ হবে, হ্যাঁ, 509 হয়ে যাবে, হ্যাঁ, নারী শিশুর 10 হয়ে যাবে, 9 হয়ে যাবে, এইসব, ঠিক আছে। সো সেটা কিন্তু শ্লীলতাহানি বা ইফটিজিং হয়ে যাবে। সো আপনি কি করবেন, 95তে আছে সামান্য ক্ষতিকারক কার্য, হালকা, একদম হালকা আপনি কাউকে একটু ছুঁইলেন, ঠিক আছে, ব্যথা পায় নাই, তাহলে কিন্তু অপরাধ হবে না। তাহলে আজকে আমরা 76 পড়লাম, আইন বলে বাধ্য, অর্থাৎ সে আইন বলে এই কাজটা করতে বাধ্য, যদি কোনো কাজ করে অপরাধ হইলেও অপরাধ হবে না। 79 আইন সমর্থিত, একটা লোক মনে করতে যে আমি যেটা করবো এটা আইন সমর্থিত হবে, সেইভাবে একটা কাজ করলে অপরাধ হবে না। 80তে যথাযথ সতর্কতা নিয়েই আপনি কাজটা করতেছেন, কাউকে ক্ষতিকর উদ্দেশ্য নাই, সেখানে অপরাধ সংগঠিত হলে অপরাধী হবেন না। 82তে 9 বছরের কম
কোনো শিশুর যত অপরাধ করুক অপরাধ হবে না। তবে 83-তে 9 বছরের বেশি 12 বছরের কম, সেই ক্ষেত্রে অপরাধ হবে যদি বোধশক্তি ভালো থাকে। আর যদি অপরিণত বোধশক্তি থাকে তাহলে কিন্তু অপরাধ হবে না। 84-তে পাগলের কাজ অপরাধ হবে না। 85-তে অনিচ্ছাকৃতভাবে প্রমত্ততা বশত হয়ে কাজ করলে অপরাধ হবে না। 86-তে ইচ্ছাকৃতভাবে করলে আবার অপরাধ হবে। 88-তে মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, সম্মতি সহকারে উপকারার্থে, 3টা পয়েন্ট মনে রাখবেন, উপকারার্থে কোনো কাজ করতে গিয়ে অপরাধ হইলে অপরাধ হবে না। আর 92-তে হচ্ছে সম্মতি ব্যতি রেখে উপকারার্থে কাজ করলে অপরাধ হইলে অপরাধ হবে না। 90-তে এই যে রাজু হোসেন অথবা রাজু, এমডি রাজু, পুষ্পার যে গার্লফ্রেন্ডের যে কাহিনী, সেটা আপনি যদি ভয়ভীতি বা অন্যভাবে ভ্রান্ত ধারণার ফলে যদি সম্মতি আদায় করে কোনো কাজ করেন, পরে কিন্তু ওটা ওই সম্মতি বলে গণ্য হবে না, আপনি কিন্তু অপরাধী হিসেবে গণ্য হবেন। তাহলে 94-তে যে কাজ করতে বাধ্য করা হয়েছে মৃত্যু ভয় দেখাইয়া, সেখানে মৃত্যু ঘটাইতে পারবেন না। আর রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বাদে অন্য কোনো অপরাধ করলে আপনি অপরাধ বলে গণ্য হবে না, এই 94-তে রেহাই পাবেন। 95-তে সামান্য ক্ষতিকারক কার্য করলে অপরাধ হবে না। তবে সবগুলোর প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনে 103 এবং 105 ধারা অনুযায়ী। তার অপরাধটা যে ব্যতিক্রমের আওতায় পড়েছে সেটা সাক্ষ্য আইন 103 এবং 105 ধারা অনুযায়ী আপনাকে আদালতে প্রমাণ করতে হবে। সো রাজু হোসেন, পুষ্পা, তুমি ভালো হয়ে যাও, এই ধরনের কাজ করা যাবে না। আর শফিকুলের অনেক কাহিনী আমি জানি, কালকের ক্লাসে বলবো, নতুন নতুন রোমাঞ্চকর। তো যারা নতুন একদম আইন পড়তেছেন, দণ্ডবিধি শুরু করছেন, দেখেন তো আপনি 95 পর্যন্ত মোটামুটি একটা আয়ত্ত করে ফেলছেন গুরুত্বপূর্ণ ধারাগুলো। এই একটু একটু পড়বেন আর খুশি হবেন যে আমি অনেক কিছু জানতেছি, খুশি হবেন, রিভিশন দিবেন। এভাবে আমরা একসময় পড়তে পড়তে আমরা ভালো রেজাল্ট করব এবং পদোন্নতি পাব। আমি আশা করি আপনাকে দিয়ে হবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকের মতো। কালকের ক্লাসের আমন্ত্রণ রইল।